হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, যাই শোনা হোক, যাচ্ছে। যারাই জয়েন করছো আমরা তাহলে ক্লাস শুরু করি। তো ওকে আজকে তো 10ই জানুয়ারি, জানো তো আজকে একটা বিশেষ দিবস, তাই না? ম্যাম, কি আজকে? আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বুঝছো? জি ম্যাম, জানতাম না। স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই উপলক্ষে ওই তোমাদের যখন ক্লাস টাইম ছিল 12টা 20-এ, 12টা 10 থেকে আমাদের একটা মিটিং ছিল, যে প্রাতিষ্ঠানিক একটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানে আলোচনা সভা আর কি। ঠিক আছে, ওই যার জন্যই টাইমিংটা চেঞ্জ করলাম, এই আর কি। তো স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে আজকে আজকে যেহেতু এই দিন নিয়ে একটু আলোচনা করা প্রথমত দরকার। তোমরা কি জানো যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো যেহেতু 10 তারিখে বললাম, তো আজকে ওই দিবস এটা জানো, কিন্তু কবে ওনাকে হচ্ছে এই পাকিস্তানি কারাগারে নিয়ে গেছে সেটা কি জানো তোমরা? ম্যাম, জানি যে নিয়ে গেছে, কত তারিখ সেটা জানি না। ওই তো 26শে মার্চের প্রথম প্রহরে, ঠিক আছে, ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে ওনাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর যে কারাগারে ছিল পাকিস্তানে, বিনুয়াল কারাগার বলা হয় আর কি, হ্যাঁ। আর ওই কারাগারে নিয়ে ওনাকে এমন ভাবে বন্দি করে যে যেন বাংলাদেশে কোনো ধরনের মানে ওনার কোনো ডিরেকশন না আসতে পারে, সোজা কথা। ওনার কারারক্ষীর সাথে পর্যন্ত ওনার কথাবার্তা বলা একেবারে মানে নিষিদ্ধ ছিল। তারপরে বিভিন্ন ভাবে ওনাকে তো ওখানে টর্চার করছেই, পাশাপাশি ওনাকে এমন ভয়ও দেখানো হয়েছে। কারা যে সেলে ওনাকে রাখা হয়েছিল, সেলের পাশেই হলো কবর স্থাপন করে ওনাকে ভয়ভীতিও দেখানো হয়েছে ভালোভাবে। হম। মনিরা, তুমি কি ক্লাসে জয়েন করতেছো না? ওনাকে মূলত 1971 সালে 26শে মার্চে হচ্ছে নিয়ে যায়, হ্যাঁ। আর জি ম্যাম। দীর্ঘ 9 মাস যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়, এই স্বাধীনতা যুদ্ধে ওনাকে একেবারে কারারুদ্ধ এবং মানে বাকরুদ্ধ করেই রাখা হয়, সোজা কথা। তো 9 মাস 14 দিন মোট উনি হলো ইয়েতে ছিল, এই যে কারাগারের সেলে বন্দি ছিল, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে। যে মানে ওটা ওনাকে হচ্ছে মূলত 8ই জানুয়ারি 1972 সালের 8ই জানুয়ারি আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তান থেকে কি করা হয়, কারামুক্তি দেওয়া হয় আর কি, হ্যাঁ। সেখান থেকে উনি হলো লন্ডনে যাওয়ার জন্য ইয়ে করেন। তো ওখান থেকে লন্ডনে হোটেল ক্লারিজে যায়। তো ওখানে মোটামুটি উনি বাংলায় ভাষণ দিয়ে প্রথমত বিশ্বের কাছে বাংলাকে পরিচিত করেন। তারপরে হচ্ছে তোমার সেখান থেকে যাত্রা শুরু করে 10 জানুয়ারি উনি আসে হচ্ছে ইয়েতে তোমার ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তখন ইন্দিরা গান্ধী ছিল আর কি ক্ষমতা ইয়ার মধ্যে, নেতৃত্বের মধ্যে। তো উনি ইন্দিরা গান্ধী সহ ওখানে ইন্ডিয়াতে ওনাকে ব্যাপক সমর্থন বা সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশে দুপুর 1টা 41 মিনিটে 10 জানুয়ারি দুপুর 1টা 41 মিনিটে উনি বাংলাদেশে বিমানবন্দরে আর কি নামেন, অবতরণ করেন, হ্যাঁ। তো সেখান থেকে তিনি ডিরেক্ট বাসায় না গিয়ে সরওয়ার্দী উদ্যানে গিয়ে আপামার জনগণকে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার দেশে ফেরার মাধ্যমে মূলত আমাদের দেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করে। কারণ উনি সর্বপ্রথম এসে যে মানে যেহেতু উনি একটা স্বাধীন দেশে তোমার হলো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে, প্রেসিডেন্ট হিসাবে, হ্যাঁ। তো উনি হচ্ছে তোমার কি করে যে ওই বছরের যে বাজেটের সর্বোচ্চ যে ইয়ে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট ডোনেট করে এবং যে প্রাইমারি যে শিক্ষা ক্ষেত্রগুলো রয়েছিল সবগুলাকেই কিন্তু ও তখন থেকে জাতীয়করণ করা হয়। প্রাইমারি সেক্টরটা পুরোটাই আমাদের কিন্তু সরকারি, ঠিক না, জাতীয়করণ করা হয়। তো ওই উনি যদি বেঁচে থাকতো মানে আশা করা যায় যে সকল ক্ষেত্রেই কিন্তু জাতীয়করণ হয়ে যেত পর্যায়ক্রমে। প্রাইমারি হয়েছিল তখন, এরপরে হয়তো মাধ্যমিক হয়ে যেত, এরপরে উচ্চ শিক্ষা হয়ে যেত, পুরো প্রক্রিয়াটাই হয়তো জাতীয়করণের আন্ডারে চলে আসতো। কিন্তু আমরা তো এমন জাতি, ওনাকে ধরে রাখতে পারলাম না। আমাদের কিছু কুলাঙ্গার সন্তান নাকি হচ্ছে ইয়ে করলো, নিঃশেষ করে দিল। যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক বা পরপারে ওনাকে এখন ভালো রাখুক, এছাড়া তো আমাদের এখন আর দোয়া করার কিছু নাই।
ওনার যে দেখানো আলোর পথ সেগুলা যেন আমরা সঠিকভাবে রিসিভ করতে পারি এবং মেনে চলতে পারি, সেটাই আমাদেরকে এখন কি করতে হবে, অনুসরণ করতে হবে আর কি। কেমন? আর এই দিবসগুলো সম্পর্কে একটু তোমরাও ধারণা রাখবা। এই দিবসগুলো শুধু আমাদের টিচারদের জন্য আলোচনা সভা না, এগুলা কিন্তু তোমরা সহ ছাত্রীরা সহ আমাদের যতগুলো অনুষ্ঠান, কিন্তু এই যে ভার্চুয়াল সভা হয়েছে, যেমন 16ই ডিসেম্বর হয়েছে, 14ই ডিসেম্বর হয়েছে, তারপরে তোমার যতগুলাই মোটামুটি হয়েছে, এগুলো সবগুলাতে কিন্তু ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানগুলা হয়েছে। হ্যাঁ, তো তোমার হলো তোমরা সকলেই জয়েন করার চেষ্টা করবা, এবং এই ছোট ছোট দিবসগুলো সম্পর্কে তোমরা যেমন এখন মোটামুটি অনার্স 4th ইয়ার প্রায় কমপ্লিটের দিকে, তোমাদের এখন কিন্তু চাকরি বাকরির দিকে তোমরা যাচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, এসব দিবসগুলা সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবা। ঠিক আছে? বাঙালির অবিসংবিত নেতা উনি, ঠিক না? কিংবদন্তি। ঠিক আছে? ওনার জন্ম কত সালে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওনার ওনার জন্ম কত সালে শেখ মুজিবুর রহমানের? জানো তোমরা জন্ম কত সালে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে? গুগল সার্চ করতেছো? 1920 সালে 17ই মার্চে। কেমন? তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো পাশাপাশি তোমাদের যে পরিবর্তিত ক্লাসটি, সেটাও কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে, যেটার কোড হচ্ছে 242603। এটাতে একেবারে আমরা দেখতে দেখতে লাস্ট স্টেপে চলে আসছি। আমাদের আজকে লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার কি ওয়ার্কিং ক্যাপিটাল। কেমন? যে এর আগে আমি হলো তোমাদেরকে লিজ ফাইন্যান্সিং পড়িয়েছি, আজকে হলো ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো যথারীতি আমি আছি নাহিদা আক্তার তোমাদের সাথে, লেকচারার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঢাকা উইমেন কলেজ। আর তোমাদের চ্যাপ্টারটা হলো কি তাহলে? চ্যাপ্টার 7, এটা সর্বশেষ অধ্যায় তোমাদের। আর চ্যাপ্টারের নাম হচ্ছে কি তাইলে? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো ওয়ার্কিং ক্যাপিটালটা কি এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে তো? ওয়ার্কিং ক্যাপিটালটা, হ্যালো, ওয়ার্কিং ক্যাপিটালটা কি সেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে মেয়েরা? ওয়ার্কিং ক্যাপিটালের বাংলা হচ্ছে চলতি মূলধন, সোজা কথা। অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাৎক্ষণিক যে মূলধনগুলোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো সেটা যেমন কি, যে তোমার তোমার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মী আছে, শ্রমিক কর্মীকে বেতন দেওয়া লাগবে, তাহলে সে তখন তোমার কি লাগবে? চলতি মূলধন লাগবে। তারপরে হচ্ছে তোমার ইয়ের কাঁচামাল ক্রয় করা লাগবে পণ্য উৎপাদনের জন্য, কাঁচামাল ক্রয়ের জন্য যে খরচ সেটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তারপরে তোমার দৈনন্দিন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য তোমার হচ্ছে যে খরচ সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর যে আয় সেগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে অ্যাসেটস। হ্যাঁ, তো অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেখো অধ্যায়ের নাম যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং দিয়ে ইয়াগুলা কি আসে, ইলাবোরেশন গুলা কি আসছে, যে ডাব্লিউ তে হচ্ছে ওয়েড অর কনসার্নড ফর কারেন্ট লাইবিলিটিস, চলতি দায় সমূহকে বিবেচনা করা হয়। তারপর অপারেটিং ক্যাশ, নগদ অর্থ ব্যবস্থাপনা, অপারেটিং ক্যাশ ম্যানেজমেন্ট। একেবারেই কি কি বললাম, যেমন শ্রমিক কর্মীর বেতন, তারপরে হচ্ছে বেতন বা মজুরি, তারপরে হচ্ছে তোমার কাঁচামাল ক্রয়ের খরচ, ব্যান ভাড়া, তারপরে তোমার আরো কি হচ্ছে, আরো কি কি আছে, একেবারেই তোমার নগদ বা তাৎক্ষণিক যে খরচগুলা সেগুলাই হচ্ছে কি অপারেটিং কস্ট বা নগদ অর্থ। তো নগদ অর্থের প্রপার ব্যবস্থাপনার জন্য কি ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। আর ফর হচ্ছে কি রিসিভেবলস ম্যানেজমেন্ট, অর্থাৎ দেনাদারের ব্যবস্থাপনা, এটা একটা কি অ্যাসেটস। হ্যাঁ, দেনাদার একটা অ্যাসেটস আর পাওনাদার আমাদের হচ্ছে কি লাইবিলিটি। তাহলে চলতি দায় সমূহ বিবেচনা, যেখানে প্রথমটা ডাব্লিউ তে
সেটা হচ্ছে কি পাওনাদার আসতে পারে, আর আরতে হচ্ছে রিসিভাবলস দেনাদার। কেতে হইলো কি নোয়িং দা অপারেটিং সার্কেল, আবর্তন মেয়াদ সম্পর্কে ধারণা, অর্থাৎ কত দিনের মধ্যে তোমাকে এটাকে কমপ্লিট করতে হবে, যে কতটুকু দায় তুমি কত দিনের জন্য নিবা আর কতটুকু অ্যাসেটস তত দিনের মধ্যে তুমি অর্জন করে নিবা। আই ফর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মজুদ ব্যবস্থাপনা, ওই এক মাস তুমি কি ধরনের পণ্যটা মজুদ রাখবা এবং এক মাস পরে তোমার হাতে যেটা থেকে যাবে সেটা হচ্ছে সমাপনী মজুদ, আর প্রথমে যখন উঠাবা সেটা হচ্ছে কি প্রাথমিক মজুদ বা প্রাইমারি তোমার ইনভেন্টরি, কেমন? তারপরে এনতে হচ্ছে কি নন ক্যাশ কারেন্ট অ্যাসেটস মেইনটেনেন্স, অনগদ চলতি সম্পত্তি রক্ষণাবেক্ষণ। জিফার হচ্ছে কি গেটিং ইনফরমেশন অন অপটিমাম ফাইন্যান্সিং মিক্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন সংগ্রহের কাম্য অর্থায়ন মিশ্রণ সম্পর্কে ধারণা অর্জন, দিতে যেটা বলা হচ্ছে। তাহলে এই গেল ওয়ার্কিং। আর ক্যাপিটাল মানে তো জানো মূলধন, হ্যাঁ, অর্থাৎ চলতি, সোজা কথা চলতি দায়সমূহ বিবেচনায় নিয়ে নগদ অর্থ ব্যবস্থাপনা এবং আবর্তনের মেয়াদ যদি আমরা কি করি হিসাব করি, সেটাই হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, তো ওয়ার্কিং ক্যাপিটালের আরো কিছু আজকে মূলত থিওরিটিক্যাল টপিক গুলা নিয়ে আলোচনা করব। যে ফর্মুলা হিসাবে যদি বলি, ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু নেট ওয়ার্কিং ক্যাপিটাল থেকে মাইনাস করবা কি কারেন্ট অ্যাসেটস, এবং কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিটা মাইনাস করলেই নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। ইকুয়াল টুটা হবে নেট ওয়ার্কিং ক্যাপিটালের সামনে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, তো আর কি বলা হচ্ছে এখানে, ফাইনালি ইন দ্য লাইট অফ অ্যাবভ ডেফিনিশন ইট ক্যান বি কন্ডাক্টেড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ এন্ড আদার কার্ভড অ্যাসেটস দ্যাট আর টু বি মেইনটেইনড টু মিট দ্য কারেন্ট লাইবিলিটিস এন্ড টু এনশিওর দ্য স্মুথ প্রোডাকশন নোন অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, ওইটা বাদ যাবে। তো প্রোডাকশন যদি স্মুথলি করা যায় কিসের কম্বিনেশনে, অ্যাসেটস এবং লাইবিলিটির কম্বিনেশনে, তখনই সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। শুধু ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনিশনটা যদি আমরা বলি, ওয়ার্কিং ক্যাপিটাল সিম্পলিফাই কি সিম্পলিফাই রেফার্স টু দ্য ক্যাপিটাল হুইচ ইজ রিকোয়ার্ড টু ফাইন্যান্স কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ চলতি সম্পত্তি নিয়ে, আর্থিক চলতি সম্পত্তি নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। কেউ কিছু বলতেছো? না ম্যাডাম। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালের অবজেক্টিভ গুলো দেখো। অবজেক্ট আছে কিছু ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে। অবজেক্ট গুলা দেখো কি কি আছে এখানে। ওই যে আমরা ডেফিনেশনের লাস্টও পেয়েছিলাম যে তোমার হলো কি এনশিওর স্মুথ প্রোডাকশন, কি সুষ্ঠু উৎপাদন নিশ্চিতকরণ, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল বললামই যে উৎপাদন ব্যবস্থাটা যেন সঠিকভাবে চলমান থাকে, যার জন্য যে ফিনান্সিয়াল কারেন্ট অ্যাসেট সেটাই হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এনশিওর স্মুথ প্রোডাকশন, সুনিশ্চিত বা সুষ্ঠু উৎপাদন নিশ্চিতকরণ করে। মেইনটেনিং কন্টিনিউয়ালি ইন সেল, অর্থাৎ তোমার এটা কি বিক্রয়ের ধারাবাহিকতা বজায় থাকতে হবে। এক মাসের যেমন উৎপাদন নিয়ে আমরা ক্যালকুলেশন করব, সেম ভাবে এক মাসে সেল করলেই প্রতিষ্ঠানের কি আসে ক্যাপিটাল আসে। তাহলে সেল করে কতটুকু আমরা প্রোডাকশনটা স্মুথলি করতে পারতেছি সেটাকেও কিন্তু এখানে কি করতে হবে, ক্যালকুলেশন করার বিষয় আছে। দেন হচ্ছে লিকুইডিটি, তোমার নগদ সম্পত্তি থেকে নগদ দায়গুলাকে যেহেতু আমরা বাদ দিচ্ছি, তাহলে এখানে কি নগদ কথা মানে হচ্ছে লিকুইডিটি, তার হলো কি নগদ অর্থের যে তোমার সচ্ছলতা সেটাকে বলা হয় কি লিকুইডিটি। নগদ অর্থ হাতে থাকাটাই হচ্ছে কি লিকুইডিটি। তারপরে এনশিওর প্রফিট, মুনাফা বা হচ্ছে তোমার লাভ সুনিশ্চিতকরণ। সাফিসিয়েন্ট ইনভেন্টরি, পর্যাপ্ত মজুদ থাকতে হবে। যেমন বললাম যে প্রাইমারি মজুদ বা হচ্ছে প্রাইমারি ইনভেন্টরি বা প্রাথমিক মজুদ, এবং মাঝখানে তোমার
প্রোডাকশনের জন্য গিয়ে, তারপরে হচ্ছে সেল করে এর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে সমাপনী মজুদ অথবা হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে, তাহলে পর্যাপ্ত মজুদ থাকতে হবে, সাফিসিয়েন্ট ইনভেন্টরি। পেইং কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়সমূহ পরিশোধ করতে হবে। সেটা কে, যে তোমার বিলগুলো আছে, পেয়েবল বিল, তোমরা এরকম শুনে থাকবা যে প্রদেয় বিল আর কি, প্রদেয় বিলগুলা অর্থাৎ পাওনাদাররা, যে প্রতিষ্ঠানে যে পাওনাদার রয়েছে পাওনাদারকে যথাসময়ে কি করতে হবে, লাইবিলিটিস গুলা পরিশোধ করতে হবে। তারপরে হচ্ছে তোমার টাইমলি ডেলিভারি অফ গুডস, এটা কি সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে হবে। কাকে, কাস্টমারকে। ওই যে তোমার সেকেন্ডটা যেমন ছিল মেইনটেইনিং কন্টিনিউয়ালি ইন সেলের মধ্যেই কি করতে হবে, তোমার বিক্রয়ের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে বিক্রয় যদি ধারাবাহিকতা থাকে, টাইমলি গুডস ডেলিভারিও তোমাকে করতে হবে, সময় মতো পণ্য সরবরাহ করতে হবে। নাম্বার 8 হচ্ছে মেইনটেইনিং রেগুলার এক্সপেন্স। তাহলে তোমার এটা কি দৈনন্দিন ব্যয় নির্বাহ, যে রেগুলার এক্সপেন্স বা দৈনন্দিন যে ব্যয়গুলো আছে এগুলাকে কি করতে হবে, রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ বা হিসাবভুক্তিকরণ করতে হবে। এচিভিং ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট নগদ বার্তা কি করতে হবে, যদি সেলের উপর, যেমন সেলের উপর টেকনিক্স আছে যে তুমি সেলে যদি নগদ বার্তা দাও তাহলে তখন কি হয়, বেশি বা মোর সেল হয়। তারপরে হচ্ছে এনহ্যান্স মোরাল, অর্থাৎ মনোবল বৃদ্ধি। এক্সপানশন অফ বিজনেস, ব্যবসায় সম্প্রসারণ করতে হবে। এরপর হচ্ছে কি প্রোটেকশন অফ ফিক্সড ক্যাপিটাল, তোমার স্থায়ী মূলধনকেও আবার কি করতে হবে, প্রোটেক্ট বা সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তুমি স্থায়ী মূলধন যেটা আছে সেটা বিক্রি করে দিয়ে যেন তোমাকে কি না করতে হয়, ওয়ার্কিং ক্যাপিটাল না চালাইতে হয়, সেই হিসাবে প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে। হেল্পিং ক্রেডিট পারচেস, তারপর ধারে ক্রয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। যেমন আমরা ট্রেড ক্রেডিটের অঙ্কগুলা করে থাকি না, ট্রেড ক্রেডিটের অঙ্কগুলাতে কি হয়, ধারে পণ্য ক্রয়ের সুবিধা পাওয়া যায়। নাম্বার 14 হচ্ছে প্রোটেক্ট গুডউইল, কোম্পানির যেন সর্বোপরি সুনামটা সঠিক থাকে। আমরা জানি যে সুনাম হচ্ছে একটি অদৃশ্য সম্পত্তি, কোম্পানির অ্যাসেটস হিসাবে গুডউইলটা যেন প্রোটেক্টেড বা সংরক্ষিত থাকে, সেই হিসাবে ওয়ার্কিং ক্যাপিটালটাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের এগুলা গেল কি অবজেক্টিভ। যদি তোমাদের জন্য পার্ট বি তে কোশ্চেন আসে তাহলে তোমরা অ্যান্সার করতে এই পয়েন্টগুলো মোটামুটি মনে রাখলেই আশা করি সম্ভব হবে। তারপরে হচ্ছে কি ফিচার, ফিচার গুলা কি কি, যে তুমি যদি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে তোমার আলোচনায় যাও তাহলে ওয়ার্কিং ক্যাপিটালে তোমার কি কি ফিচার্স গুলা থাকবে। ইউনিক ফরমেশন, অর্থাৎ তোমার গঠন বা তোমার যে প্রতিষ্ঠান পরিচালনার দায় ইয়েটা ধরনটা সেটা কি হবে, ইউনিক বা নতুনত্ব হবে অবশ্যই পূর্বের তুলনায়। আমরা যেমন দেখি যে পরিকল্পনার মাধ্যমে কিন্তু নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে কি করা হয়, যে পরবর্তীতে এমন একটা ইউনিক আইডিয়া নেওয়া হয় যেন কি হয়, প্রতিষ্ঠান আর ফেলিওর বা হচ্ছে আগের যে সাকসেসফুল হয় সেই হিসাবে ইউনিক আইডিয়া নিতে হয়। সেম হচ্ছে কি এখানে ফার্স্ট ফিচারটাই হচ্ছে কি ইউনিক ফরমেশন। তারপর হচ্ছে কনভার্টেবল, অর্থাৎ রূপান্তরযোগ্য, তুমি যেন লাইবিলিটিস গুলাকে কি করতে পারো, ওই যে ট্রেড ক্রেডিটে ট্রান্সফার করতে পারো বা ট্রেড অফ করতে পারো, সেই হিসাবে তোমাকে কি করতে হবে, কনভার্টেবল হইতে হবে। তারপরে শর্ট ডিউরেশন, অফকোর্স তোমার ওয়ার্কিং ক্যাপিটালটা ডিউরেশনটা একেবারেই শর্ট হবে, এটা মিনিমাম 1 মাস বা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এই টাইপেরই হয় ওয়ার্কিং ক্যাপিটালটা। তবে বেশিরভাগই হচ্ছে 1 মাসের জন্যই হয়ে থাকে ওয়ার্কিং ক্যাপিটালটা। স্মল অ্যামাউন্ট, এটা অবশ্যই যেহেতু শর্ট টাইমের জন্য অ্যামাউন্ট গুলাও শর্টই হয়, যেমন র মেটেরিয়ালস, তারপরে তোমার আর কি বললাম ওয়েজেস, তারপর হচ্ছে স্যালারি, এগুলা দেওয়ার জন্যই তোমার মূলত কি হয়, স্মল অ্যামাউন্ট গুলা ইয়ে করা হয়। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, নমনীয়তা থাকতে হবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার কি ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি বাংলা হচ্ছে নমনীয়তা, যে তোমার ওয়ার্কিং ক্যাপিটালে কি হতে হবে, যেহেতু একটা শর্ট টাইমের জন্য
এটাকে ফ্ল্যাট হবে। তারপরে হচ্ছে কি তারপরে হলো কি সার্কুলার ফলো, সার্কেল আকারে কি হবে এটা, ফ্লো হবে। অর্থাৎ তোমার যেখান থেকে তোমার লাইবিলিটি সৃষ্টি হলো যেন সেটাকে তুমি কি করতে পারো, পরবর্তীতে অ্যাসেস কালেক্ট করে লাইবিলিটি পে করতে পারো, সেই হিসেবে সার্কুলাইজ কি হবে, ঘুরে ঘুরে কাজটা হবে। মেইনটেন্স লিকুইডিটি, ওটা এটা তো ইয়েতেও ছিল, তোমার অবজেক্টেও ছিল, অর্থাৎ তোমার সঠিকভাবে তারল্য বা নগদ অর্থ হাতে সংরক্ষণ করতে হবে। আর মাল্টি ইউজ ওয়ার্কিং ক্যাপিটালটা মূলত বহুমুখী ব্যবহার থাকতে হবে। যেমন শুধু তুমি বসে বসে শ্রমিকের মজুরি দিবে এমনটাই যেন না হয়। তুমি কোনো একটা বিনিময়ে বিল ট্রান্সফার করতে পারো, ট্রেড ক্রেডিট করতে পারো, এগুলা দিয়ে তুমি আবার পরবর্তীতে ট্রান্সফার করে কি করতে পারো, যে শর্ট টাইমে কালকে তোমার শ্রমিকদের ওয়েজেস গুলা বা স্যালারি গুলা দেওয়ার টাইম তুমি কোনোভাবে কালেক্ট করতে পারতেছো না, তখন তুমি ওইটাকে সেল করে বা ওইটাকে তুমি ইয়ে করে কি করতে পারো, যে ওটা করতে পারো। কিন্তু যদি স্যালারির জন্য তুমি ডিরেক্ট খালি ওয়ার্কিং ক্যাপিটালের উপর নির্ভর করে বসে থাকো, সেক্ষেত্রে হবে না। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু শর্ট টাইমে তোমার ঋণ শেয়ার এগুলা ক্রয় করেও কি করতে পারে, যে কিছুটা আর্নিং করতে পারে। তো রিস্ক রিটার্নের ট্রেড অফ, রিস্ক আর রিটার্ন ব্যবসায়ের মেন যে ফিচার সেটা হচ্ছে রিস্ক, আর রিটার্ন মানে হচ্ছে প্রফিট, প্রফিটের উদ্দেশ্যে কিন্তু ব্যবসা করে থাকে। হ্যাঁ, তাহলে রিস্ক এবং রিটার্ন এই দুটার মধ্যে ট্রেড অফ থাকতে হবে। ক্রিয়েশন অফ গুডউইল, এটাও আমরা পেয়েছি যে ব্যবসার যে মূল বৈশিষ্ট্য সুনাম, সুনামটাকে অবশ্যই ধরে রাখতে হবে, এমন ভাবে ওয়ার্কিং ক্যাপিটালটাকে ইউজ করতে হবে। ইনফ্লুয়েন্স অফ ক্যাশ ফ্লো, নগদ নগদ প্রবাহের উপর এখানে গুরুত্ব দিতে হবে। ইফেক্ট অন এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালুর উপরে এটা কি করে, প্রভাব ফেলে। হ্যাঁ, নেট প্রেজেন্ট ভ্যালুটা কি, তারপরে হচ্ছে ইন্ডিকেটরস অফ সলভেন্সি, অর্থাৎ তোমার স্বচ্ছতা, সলভেন্সি মানে হলো কি সচ্ছলতা, অর্থাৎ জমা হওয়ার পরে তোমার ফিনান্সিয়ালি কি আসে, সচ্ছলতা আসে। এই সচ্ছলতার ব্যাপারটাই ইন্ডিকেট করে তোমার হাতে কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি এবং সেটাকে তুমি কিভাবে ইউজ করতে পারতেছো এটার উপরে। হ্যাঁ, তো তোমার এর পরবর্তী যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটালের তোমার হচ্ছে মানে মূলত কয় ভাগে ভাগ করা যায়, এটা তোমাদের হয়তো বইতে তোমরা চিত্রটা পাবা, যে ওয়ার্কিং ক্যাপিটাল ফার্স্টলি টু টাইপস, একটা হচ্ছে অন দা বেসিস অফ কনসেপ্ট আর একটা হচ্ছে অন দা বেসিস অফ টাইম। হ্যাঁ, কনসেপ্টের উপরে দুই ধরনের, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর অন দা বেসিস অফ টাইমের উপরে দুই ধরনের, ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। তো তোমার আবার এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, পজিটিভ নেটওয়ার্কিং ক্যাপিটাল আর হচ্ছে নেগেটিভ নেটওয়ার্কিং ক্যাপিটাল। আর ফিক্সড যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটাকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। আর টেম্পোরারিটা টু টাইপস, একটা হচ্ছে সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই যে ওভারঅল যে ক্লাসিফিকেশনটা, এগুলোর উপরেও তোমাদের আবার কিছু ইম্পর্টেন্সি আছে, যেমন তোমার নেটওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটাকে তো তোমরা অবশ্যই গুরুত্ব দিবা। নেটওয়ার্কিং ক্যাপিটালটা তোমাদের হয়তো 1 মার্চের জন্য আসতে পারে। নেটওয়ার্কিং ক্যাপিটালটা কি, যে নেটওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটির মধ্যে আমি যে সেকেন্ড যে স্টেপটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে এই যে ফর্মুলাটা, নেটওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, এইটাই হচ্ছে কি ডেফিনেশনটাই হলো নেটওয়ার্কিং ক্যাপিটাল। দ্যাট মিন্স তুমি এভাবে লিখতে পারো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, তারপরে চলে আসো এখানে আরেকটু ইম্পর্টেন্ট যেটা তোমাদের, যে টেম্পোরারি যেটা সেটা একটু জানা থাকলে ভালো। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল, the volume of current assets that rise and falls over and above the permanent as temporary working capital। হ্যাঁ, তখন সেটাকে বলা হচ্ছে কি টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। আর তোমার টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটালটা আবার আমরা দেখলাম যে দুই ধরনের, একটা হচ্ছে তোমার সিজনাল আর একটা হচ্ছে স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। হুম দেন
হুম, তাহলে নেক্সট টাইম তোমাদেরকে এই অধ্যায় থেকে মোটামুটি যে থিওরিটিক্যাল যে যেটা আছে এগুলা নিয়ে একটু মোটামুটি আলোচনা শেষ। এগুলার উপরে এবার তোমার পরবর্তীতে আমি হয়তো তোমাদের ফর্মুলা দিয়ে যে সূত্র যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলা নিয়ে একটু আলোচনা করবো। আর তোমরা নিজেরাও একটুখানি কিছু টপিক অবশ্যই পড়ে রাখবা। যেমন আমি বলে দিচ্ছি, যেমন দেখো নেট ওয়ার্কিং ক্যাপিটাল এবং গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে যে ডিফারেন্সটা এটা তোমরা পড়বা। কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে ডিফারেন্সটা এটা পড়বা। হ্যাঁ, আর এখান থেকে আরেকটা জিনিস যেটা পড়া যায়, ক্যাশ ম্যানেজমেন্টটা কি একটু পড়ো। ক্যাশ ম্যানেজমেন্ট গ্রস, তাহলে গ্রস তোমার অন দা বেসিস অফ কনসেপ্টের উপরে, যেমন গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা যেটা সেটাকে বলা হচ্ছে কি এটা হচ্ছে টোটাল টোটাল যে কারেন্ট অ্যাসেট সেটাকে বলা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল যে প্রথমটা গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা কি, যে তোমার যে টোটাল যে কারেন্ট অ্যাসেটস সেটাকে বলা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে তুমি বলতে পারো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু টোটাল সাম অফ কারেন্ট অ্যাসেটস। আর পরেরটা হলো তোমার নেটওয়ার্কিং ক্যাপিটাল। নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা কি বললাম, যে নেটওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি, তখন সেটাকে বলা হচ্ছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেটওয়ার্কিং ক্যাপিটাল আবার টু টাইপস, পজিটিভ নেটওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেগেটিভ নেটওয়ার্কিং ক্যাপিটাল। তো পজিটিভ কখন, when current assets are more than the current liability is called পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ কারেন্ট অ্যাসেটসটা যদি বেশি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার পজিটিভ নেটওয়ার্ক পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেগেটিভ নেটওয়ার্কিং ক্যাপিটাল কোনটা, when current assets are less than current liabilities is called negative working capital। কেমন? তারপরে চলে আসো ফিক্সড। এরপরে আরো কি ছিল তোমার কনসেপচুয়াল বেসিস, আর 2 নাম্বারটা হচ্ছে তোমাদের টাইম বেসিস ছিল। টাইম বেসিসটা হইতে পারে আবার টু টাইপস, একটা হলো কি ফিক্সড বা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড যেটা সেটা রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল এবং রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। তো রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা, ইট মিনস দ্য minimum amount which is the firm has to keep with itself to carry on the day to day operation। প্রতিদিনের কার্যক্রমের জন্য যেটা সেটা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল। আর রিজার্ভ ইট মিনস দ্য এক্সেস অ্যামাউন্ট ওভার দ্য রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল ফর আনসার্টেন কন্ডিশন। হ্যাঁ, অনিশ্চিত কন্ডিশনের জন্য যে ওয়ার্কিং ক্যাপিটালটা হাতে রাখা হয় সেটাই হচ্ছে কি তোমার রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। যেমন প্রতিষ্ঠান যদি কখনো স্ট্রাইক লক আউট এগুলাতে পড়ে যায় তখন এই কি করে রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে চলে, যেমন বর্তমান সিচুয়েশনটা হচ্ছে তাই। হ্যাঁ, কিন্তু এটা অনেক লং সিচুয়েশন, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তো আসলে এতদিন চলা যায় না। তারপর টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে কি, টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ এটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ সময় সময়ে পরিবর্তন হয়। যেমন দেখো এটার যে দুইটা টাইপস আছে, একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে স্পেশাল। তাহলে সিজনাল যেটা ইটস রিকোয়ার্স টু ফর সাম পারপাস অফ এন্টারপ্রাইজ, ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজমেন্ট দ্য প্রোডাকশন রিকোয়ার্ড স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, অর্থাৎ প্রতিষ্ঠানের যে অ্যাডভার্টাইজমেন্টটা সবসময় যায় না, যখন সিজন, যেমন তোমার ফ্রিজের যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্টটা কখন যায়, বেশিরভাগই দেখা যায় কোরবানি ঈদের আগ মুহূর্তে ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্টটা যায়। তারপরে টিভি অ্যাডভার্টাইজমেন্ট যেমন বিশ্বকাপ খেলার আগ দিয়ে বেশি বেশি যায়। তারপরে মানে বিভিন্ন প্রোডাক্টের একটা সিজন আছে, সিজন ওয়াইজ যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয় অ্যাডভার্টাইজমেন্টের খরচটাকে হচ্ছে বলা হচ্ছে কি টেম্পোরারি বেজের মধ্যে সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। আর স্পেশালটা হচ্ছে কেমন, এছাড়াও একটা যে কোনো বিশেষ প্রয়োজনে যদি কোনো কস্ট তাৎক্ষণিকভাবে প্রয়োজন পড়ে সেটাকে বলা হচ্ছে কি স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে তোমরা একটু নিজেরা কি করবা, এই যে 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 ডেফিনেশন বা যে যে থিওরি গুলা নিয়ে বললাম
এগুলা নিয়ে তোমরা একটু নিজেরাও কি করবা, একটু দেখো, তোমরাও একটু পড়াটা কমপ্লিট করো, যে পার্ট এ তে এবং বি তে এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি বেশি। আর তোমাদের এগুলা তাইলে আইডি গুলো উঠায় রাখি। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে 10 তারিখ। ফরহাত আবাসতুম 2699 না? 2699, জি 26 ম্যাডাম। 64, মনির আফরোজ 26/4, রামিশা 26/11, 26/47, সামিয়া আক্তার, সঞ্জিদা আক্তার হলো 26/97, সঞ্জিদা সুইটি 26/70। সকালে কয়জন ক্লাস করছিলা তোমরা? সকাল তো আপনার ক্লাস হয়নি। না না, আমার ক্লাস না, আরো 2-3 জনের ক্লাস হয়েছে না টিচারদের। জি ম্যাডাম। তখন অ্যাটেন্ডেন্স কেমন? ম্যাডাম 5 জন। তো মাশাআল্লাহ এখন তো রাতে আর একটু ভালো দেখা যাচ্ছে। তাহলে কি রাতে ক্লাসের আয়োজন করবো তোমাদের জন্য? জি ম্যাডাম, রাতেই ভালো লাগে বেশি। ম্যাম রাতে হলেই ভালো হয়। ওয়াও, তাহলে রাতেই ক্লাস নিব, ঠিক আছে তোমাদের। নেক্সট টাইম ক্লাস তাইলে আর গ্রুপে বলবো না যে তোমাদের ক্লাস এতক্ষণে হবে, তোমরা জি ম্যাম, রাতে সন্ধ্যার দিকে নিয়েন। তখনই ভালো লাগে। জব করো কয়জন তোমরা, চাকরি করো কয়জন এখানে? টুম্পা বণিক তোমার মাস্টার্সে, তোমাদের মধ্যে তো টুম্পা বণিক নাই মনে হয় না? টুম্পা বণিক কেউ না আছে? মাস্টার্সেরও ও চাকরি করে। তোমাদের মধ্যে কেউ কি চাকরি করো তোমরা? না ম্যাডাম। ওমা, তাহলে রাতে কেন? দুপুরে রান্না বান্না ঝামেলা থাকে তাই নাকি? ফ্রি থাকে সবাই। আহ, আচ্ছা তাহলে ঠিক আছে, তোমাদের ক্লাস তাহলে সন্ধ্যায় নিবনি, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর ওই থিওরি যেগুলা নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের থিওরি গুলা আজকে তোমরা পড়ে নিও, হ্যাঁ? নেক্সট ক্লাসে তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ধরবো, ফর্মুলা আর প্রবলেম গুলা করাবো, ঠিক আছে? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।